সুস্বাগতম জানাই এই ভিডিওতে। এআই পার্সেলার এই ভিডিওতে আজ আলোচনা করব এইচএস অর্থাৎ ক্লাস 12-এর 4th সেমিস্টারের বাংলা সাজেশন, যেটা 2026 ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা প্রত্যেকেই জানো বাংলা গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে একটা। তো তোমাদের দুটো গল্প আছে, একটা হচ্ছে হলুদ পোড়া এবং একটি গল্প আছে হারুন সালেমের মাসি। তো আমি এখানে প্রথমে গল্প থেকে প্রশ্নগুলো আলোচনা করবো। প্রথম প্রশ্ন হচ্ছে, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে, গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, গ্রামের লোকেদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কী ছিল আলোচনা করো। অথবা চারিদিকে হইচই পড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে কারণ বর্ণনা করো। এই অথবাগুলো এবং যে প্রশ্ন সেটার একই উত্তর হবে বলে সেগুলো অথবা দিয়ে দিয়েছি। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়, কার কথা বলা হয়েছে, যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তার নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ, লেখক এ কথা যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন তা লেখো। 5 নম্বর প্রশ্ন, শান্তির আর এতটুকু সন্দেহ রইল না, কোন বিষয়ে সন্দেহের কথা বলা হয়েছে, এর প্রতিক্রিয়া কী ঘটেছিল। এবার 6 নম্বর প্রশ্ন, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি, কে কী উদ্দেশ্যে ঘোষণা করেছিল, উক্তির আলোকে বক্তার চরিত্র বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্পের কুঞ্জ ওঝা ধীরেন চরিত্র সম্পর্কে আলোচনা করো। তাহলে দুটো চরিত্র আছে, হয় কুঞ্জ ওঝা নাহলে ধীরেন চরিত্র, এই দুটোর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ধীরেনটাই। তো এখানে আমি এখনও পর্যন্ত 7টা প্রশ্ন আলোচনা করলাম, তবে এখানে স্টার দেওয়া প্রশ্নগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বাকিগুলো তোমরা দেখে রাখবে। 8 নম্বর হচ্ছে, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে, এটা হারুন সালেমের মাসি থেকে। তো এই প্রশ্নটা তোমরা দেখে নিও। তো তোমরা প্রত্যেকে এই প্রশ্নটার স্ক্রিনশট নিয়ে রাখবে এবং খাতায় এগুলো লিখে নেবে, একটু স্পিডটা কমিয়ে এটা দেখবে। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, গৌরবীর মনে হলো এই তো স্বর্গ, গৌরবীর কখন এবং কেন মনে হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কিছুই ভোলে না, নিবারণের প্রতিহিংসার কারণ কি, কীভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল। 11 নম্বর প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্পের গৌরবী চরিত্রটি আলোচনা করো। এবং 12 নম্বর প্রশ্ন, সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না, তাৎপর্য আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, যে গল্পের নামকরণের সার্থকতা। দুটো গল্প আছে, হারুন সালেমের মাসি এবং তোমাদের হলুদ পোড়া, এই দুটো গল্পের নামকরণের সার্থকতাটা জেনে রাখবে। এবার তোমরা বলবে যে স্যার একটা 5 নম্বরের জন্য এতখানা প্রশ্ন করবো, 13খানা। তো তোমাদেরকে বলবো যে এই বছর যেহেতু তোমরা প্রথম এক্সাম দিচ্ছ, তাই তোমাদেরকে বেশি পড়তে হবে। তবে একটা উপায় আছে, আমি দুটো গল্পের মধ্যে যে কোনো একটা গল্পের সবচেয়ে বেশি করে পড়ে নিতে বলবো, তাহলেই তোমাদের একটা পেরে যাবে। কারণ তোমার দুটো গল্পের মধ্যে দুটো প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। অতএব আমি এখানে দেখো হলুদ পোড়া থেকে 7খানা মতো প্রশ্ন দিয়েছি। এই 7টা প্রশ্ন যদি দেখে যাও তাহলে আশা করি 5 নম্বরে একটা অ্যান্সার দিয়ে আসতে পারবে। অতএব তোমরা যদি ভাবো যে হারুন সালেমের মাসি পড়বো না, তাহলে এই 7টা প্রশ্নকেই ভালো করে দেখে যাও এবং তার সঙ্গে নামকরণের সার্থকতা অর্থাৎ 8টা প্রশ্ন ভালো করে দেখে যাও। বোঝা গেল বিষয়টা। এরপরে দেখো আমরা চলে যাব কবিতাতে। তো কবিতা থেকে 5 নম্বরের একটা কোশ্চেন করতে হয়। তোমাদের কবিতা সিলেবাসে 3টে রয়েছে, তো 3টে কবিতার মধ্যে দুটো কবিতা থেকে প্রশ্ন দেবে, একটা এখানে থাকবে না, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো তোমাদেরকে ভালো করে যে কবিতাটা করতে বলবো সেটা হচ্ছে প্রার্থনা কবিতা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। আর তোমরা জানো বাংলা বিষয়ে রবীন্দ্রনাথ ছাড়া কিছুই হয় না। তো সেই জায়গায় প্রথমে আমি প্রার্থনা কবিতার প্রশ্ন রেখেছি, বাকি কবিতার প্রশ্নগুলো রেখেছি। তো প্রার্থনা কবিতার প্রশ্নগুলোকে তুমি যদি ভালো করে যাও 6 থেকে 7টা, তাহলে তোমরা অবশ্যই 5 নম্বরে একটা কবিতা থেকে লিখে আসতে পারবে। তো আমি প্রশ্নগুলো আলোচনা করবো এবার। প্রথমে হচ্ছে, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের স্বদেশ প্রীতি এবং ঈশ্বর ভক্তি কীভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, চিত্ত যেথা ভয় শুনো উচ্চ যেথা শির, একথা কবি কোন প্রসঙ্গে বলেছে, মন্তব্যটি ব্যাখ্যা করো। অথবা দিয়ে আছে এরই প্রশ্ন, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, মুক্ত জ্ঞান কি, কিসের দ্বারা বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায়, এটা দেখে রাখবে। 3 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। অথবা ভারতের সেই স্বর্গে করো জাগরিত, এখানে কবি স্বর্গ বলতে কী বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে, কবি তাকে কেন সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে মনে করেছেন,
অথবা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, এখানে কবির যে ঈশ্বরবোধের প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রার্থনা কবিতা, যেটা তুচ্ছ আচারের মরু বালি রাশি। তুচ্ছ আচার কি, আর তুচ্ছ আচারের সঙ্গে মরু বালি রাশির তুলনা করা হয়েছে কেন? 6 নম্বর প্রশ্ন, সূর্যালোক নেই। তাহলে দেখো তোমরা প্রার্থনা কবিতা থেকে মোট 6টা প্রশ্ন রয়েছে। তো এবার দেখতে পাচ্ছি আমরা তিমির হননের গান কবিতা থেকে প্রশ্ন। সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। সূর্যালোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন? কবি মন্তব্যটির মধ্যে দিয়ে কী বোঝাতে চেয়েছেন? 7 নম্বর প্রশ্ন, নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে নর্দমা এবং ওভারব্রিজে তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? কবির মনে এই সংশয়ের কারণ কী ছিল? এই বিষয়ে কবির বক্তব্য আলোচনা করো। অথবা মহানগরীর মৃগনাভি ভালোবাসি, কারা এই কথা বলেছে? এখানে যে মনোভাবের প্রকাশ ঘটেছে নিজের ভাষায় লেখো। একই প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, এখানে কোন রীতির কথা বলা হয়েছে? কবি সেগুলিকে মৃতের চোখের মতো বলেছেন কেন, বা কেন বুঝিয়েছেন সেগুলোকে মৃতের চোখের মতো তুলনা কেন করেছেন? এরপরে প্রশ্ন 10 নম্বর, সেই মানুষ এখনও এলো না, কার কথা এখানে বলা হয়েছে এবং কার মনে হয়েছিল এবং তার মনের মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল? এটাই অথবা দিয়ে আসতে পারে, বাবা কেন এলো না মা, বাবা না আসার কারণ কি? অথবা ইতিহাস বই পড়াই ছেলেটির মন নেই কেন, এ ব্যাখ্যা করো। এরপরে 11 নম্বর প্রশ্ন, করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, কোন দিনের কথা বলা হয়েছে? করার গায়ে এভাবে খুন্তি নড়ার কারণ কি? অথবা ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল, কার কেন পা পুড়ে গেল? 12 নম্বর প্রশ্ন, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনও, এই পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কোন ইঙ্গিত বহন করে আলোচনা, এই পঙ্ক্তির মধ্যে দিয়ে কবি কোন ইঙ্গিতকে বহন করিয়েছেন সেটা আলোচনা করতে হবে। 13 নম্বর প্রশ্ন, যে এইখানে যে 3টে কবিতা আছে, 3টে কবিতারই নামকরণের সার্থকতা পড়ে রাখতে হবে। নামকরণের সার্থকতাও একটা চলে আসতে পারে যে কোনো কবিতার মধ্যে, এটা খুবই ইম্পর্টেন্ট। নামকরণটা প্রত্যেকটা জায়গায়, কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, যাই হোক। এরপর আসছে বাংলা নাটক। বাংলা নাটক থেকে তোমরা জানো একটাই নাটক আছে, নানা রঙের দিন, আর সেখানে 5 নম্বরে একটা প্রশ্ন করতে হবে, দুটো আসবে। তো নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। এখানেও নামকরণের সার্থকতাটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটক হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জানো কালীনাথ একটি মেয়ে, এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন? 5 নম্বর প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথা তাৎপর্য আলোচনা করো। অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে, সেই রাত্রে জীবনে প্রথম মক্ষম বুঝলুম যে যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। বক্তা কে এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চ্যাটুর্য মশাই, কেউ জানে না বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান? 7 নম্বর প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই বলতে রজনীকান্ত চট্টোপাধ্যায় কী বুঝিয়েছেন আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন, দেখেছো রজনী চ্যাটুর্যে ইজ রজনী চ্যাটুর্যে, মরা হাতি সোয়া লাখ, এই কথাটা তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা দিয়ে প্রশ্ন, আমার প্রতিভা এখনও মরেনি, মন্তব্য বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। এবার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে তোমাদের, সেটা হচ্ছে ডাকঘর। এই ডাকঘর থেকে 5 নম্বরে 2টা প্রশ্ন করতে হবে, 10 নম্বর পাবে এবং তোমাদের এখান থেকে 4খানা প্রশ্ন আসবে। তো 1 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। গতানুগতিকভাবে প্রত্যেকটা বিষয়ে আমি নামকরণের সার্থকতা দেখে যেতে বলবো, আসতে পারে। এবং তার সঙ্গে 2 নম্বর প্রশ্ন, তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে, তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, বড় হলে আমি রাজার ডাক হর করা হব, এই ইচ্ছা বক্তা কখন এবং কেন প্রকাশ করেছিল? 4 নম্বর প্রশ্ন, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, এ কথা কে কাকে উদ্দেশ্য করে বলেছে, মন্তব্যটির তাৎপর্য লেখো। 5 নম্বর প্রশ্ন, শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি, এ কথা বক্তা কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, তার এখানে কোন মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, তুমি যে তার পরম বন্ধু, বক্তা এ কথা বলেছে কেন, এই কথার মধ্য দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
7 নম্বর প্রশ্ন, এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ, এই মন্তব্যটি বক্তা কোন প্রসঙ্গে করেছেন? এই পরিপ্রেক্ষিতে ডাকঘর নাটকে যে নাট্যদ্বন্দ্বের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 8 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকে কবিরাজ অমলকে বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? ওর সাথে আরও একটা প্রশ্ন আছে, অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে এটা আসতে পারে, ছিদামের সঙ্গে অমলের কথোপকথন আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, আমি যদি কাঠবিড়ালি হতুম বেশ হতো, কে কখন এমন মনে করেছে? এই উক্তিতে বক্তার কোন প্রবণতা প্রকাশ পেয়েছে? 10 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটকে অমল চরিত্রটি সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 11 নম্বর প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে দইওয়ালার গ্রামের বর্ণনা দাও। 12 নম্বর প্রশ্ন, সে ভারী মস্ত কাজ, কোন প্রসঙ্গে বক্তা এই কথাটি বলেছে? মন্তব্যটির কারণ লেখো। এবার দেখো, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বরে একটা প্রশ্ন আসবে। তো এখানে চিত্রকলা এবং তোমাদের রয়েছে চলচ্চিত্র, এখান থেকে দুটো প্রশ্ন আসবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো চিত্রকলা থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, চিত্রকলার পোর্শনটা দেখে গেলে তোমাদের হয়ে যাবে একটা, যা আছে সব। আর তোমরা যদি ভাবো যে এখানে রিস্ক হয়ে যাবে, তাহলে তোমরা চিত্রকলা এবং এখানে যে চলচ্চিত্র আছে তারও প্রশ্ন দেখে যাবে। তো এই প্রশ্নগুলো আমি আলোচনা করছি। 1 নম্বর, বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আলোচনা করতে। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এবার অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুর, তার সঙ্গে আছে যামিনী রায়, তারপরে পড়ে হচ্ছে রামকিঙ্কর। এবং 2 নম্বর প্রশ্ন, বাঙালির চিত্রকলার ধারায় ঠাকুর বাড়ি অবদান। ঠাকুর বাড়ি মানে সেখানে 3টা নামই আসবে, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কালীঘাটের পট বলতে কী বোঝো, এর শৈলী সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিংশ শতকের 5-এর দশকের বাংলা তথ্যচিত্রের উন্মেষ পর্বটি আলোচনা করো। এবং এর পরের প্রশ্ন হচ্ছে, বাংলা তথ্যচিত্রের ধারায় হরি সাধন দাশগুপ্তের বা চিদানন্দ দাশগুপ্তের অবদান আলোচনা করো। এবার আসছে চলচ্চিত্র থেকে প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় অথবা মৃণাল সেন, তরুণ মজুমদার, তপন সিংহ, ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সত্যজিৎ রায়। এবার কিন্তু এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সত্যজিৎ রায় এবং তার সঙ্গে তপন সিংহটাও দেখে রাখবে। 7 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মডার্ন থিয়েটারের গুরুত্ব আলোচনা করো। তো এই গেল বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এরপরে আসছে প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনা তোমাদের 2 রকমের থাকবে। তো এর মধ্যে বায়োগ্রাফি লেখাটা খুব সহজ হয়, কারণ বায়োগ্রাফিতে জন্ম মৃত্যু সমস্ত কিছু উল্লেখ করে দেওয়া হয়, সেগুলোকে ভাষাতে লিখতে হবে। তো বায়োগ্রাফিগুলো বলবো যেগুলো 6-2-এ থাকবে, 6-2 যে দাগ সেখানে থাকবে। প্রথমে আছে সুনীল গঙ্গোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, মান্না দে, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর মধ্যে 3টে এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বেগম রোকেয়া। তোমরা দেখতে পাচ্ছ স্টার দেওয়া রয়েছে। এবং যেগুলো তথ্য দেওয়া থাকবে বিস্তারিত লিখতে দেবে, সামান্য তথ্য দেওয়া থাকবে এবং বিস্তারিত লিখতে হবে, 6-1 দাগে থাকবে। সেগুলো হচ্ছে যেমন পরিবেশ ও বিপন্ন মানুষ, এটা কিন্তু পর্ষদের কোশ্চেনের যে ধাঁচ সেখানে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে যেগুলো পড়তে হবে, নিরক্ষরতা দূরীকরণ, বাংলায় বিজ্ঞান চর্চার প্রতিবন্ধকতা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, যুদ্ধ বনাম শান্তি, বাংলার উৎসব। তো এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞান চর্চার প্রতিবন্ধকতা এবং চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এই দুটোকে ভালো করে দেখে রাখবে। তো এই ছিল বাংলার পুরো সাজেশান তোমাদের 40 নম্বরের। তো এর পরবর্তীতে নেক্সট সাবজেক্টগুলো পর পর আপলোড হবে, তো সেগুলো পাওয়ার জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের। এবং এরপরে যদি কোনো রকম কোয়ারিজ থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।